রিদানের কোলে বসে আছে মোহ। মোহ এর পেট জুড়ে চলছে রিদানের হাতের বিচরণ। বেশি সময় ধরে তার স্থায়ী হলো না, কারণ মোহ খামচে ধরেছে রিদানের হাত। হাত স্থির রেখে রিদান মোহের ঘাড়ে মুখ ডুবাই। এতে যেন মোহের সমস্ত শরীর বয়ে গেল এক ভালো লাগার শিহরণ। মোহ আরো জোরে খামচে ধরল রিদানের হাত। ঘাড়ে মুখ ডুবিয়ে রিদান বলে উঠল, জ্যোৎস্নাবিলাস, কি হয়েছে তোমার? নাকি আরো কিছু সময় ছাদে থাকবো? উত্তরে মোহ কাঁপা কাঁপা গলায় বলে, হয়েছে। তারপর মোহকে রুমে নিয়ে চলে আসে রিদান। তোমার কি ঘুম এসেছে? হুম। আচ্ছা, চলো শুয়ে পড়ি। কথাটি বলে বিছানায় যে শুয়ে পড়ে রিদান। মোহ শুতেই রিদান মোহকে এক হেঁচকা টানে নিজের কাছে এনে কিছু না বলে দখল করে নেয়। মোহের ঠোঁট জোড়া। প্রথমে রিদানের হুট করে কাজটা করায় অবাক হলেও পরে মোহ উপভোগ করতে থাকে রিদানের স্পর্শ। বেশ কিছুটা সময় পরে মোহের ঠোঁট ছেড়ে জোরে জোরে শ্বাস নিতে নিতে রিদান মোহকে উদ্দেশ্য করে বলে, ঘুমাও। আর এদিকে মোহের স্পন্দন বেশ জোরে হতে থাকে। মোহও জোরে জোরে শ্বাস নিচ্ছে। অতঃপর দুজনেই ঘুমিয়ে পড়ে। অতীত। এই স্বার্থের শহরে ভালোবাসাটা বড্ড বেমানান। আমার ভালোবাসার শহরে স্বার্থটা বড্ড বেমানান। আকাশের দিকে তাকিয়ে কথাটি বলে মোহ। মেঘলা আকাশ সর্বদাই আকর্ষণ করে মোহকে। আকাশ মেঘলা হলে তার দিকে তাকিয়ে বিভিন্ন ভাবনায় ডুবে দেয় মোহ। আজও তার ব্যতিক্রম হলো না। হঠাৎ তার ভাবনার জগৎ হতে বেরিয়ে আসতে হলো তার মায়ের ডাকে। মো, জি মা। কাল ছেলে পক্ষরা তোকে দেখতে আসবে। হয়তো বিকেলে এসে আমাদের এখানে পৌঁছাবে। তুই রেডি হয়ে থাকিস। আচ্ছা মা। মোহের জবাব পেয়ে চলে গেলেন তিনি। মেহমান আপ্যায়ন করার জন্য নানা প্রস্তুতি নিতে হবে তার, তাই এখন থেকেই কাজে লেগে গেলেন তিনি। মোহ চুপচাপ তার বিছানায় বসে ভাবছে, কি হতে চলেছে কাল? ছেলে কি ভালো হবে? ছেলেপক্ষরা কি তাকে পছন্দ করবে? এমন অনেক প্রশ্ন ভিড় জমাচ্ছে মোহের মনে। মোহ সহজ সরল, শান্ত এবং লাজুক স্বভাবের। কথা খুব কম বলে। তার চলাচল খুবই সাধারণ। সবে এইচএসসি পরীক্ষা দিয়েছে। দেখতে শ্যামবর্ণের হলেও সবাই তাকে সুন্দরীই বলে। তার টানা টানা চোখ, খাড়া নাক আর গোলগাল মুখ, সব মিলিয়ে মোহকে সুন্দরী বলা যায়। মোহের পরিবার বলতে শুধু মোহের মা আর বোনই আছে। মোহের বাবা মার ডিভোর্স হয়ে যায় যখন মোহের বয়স 7 বছর। ডিভোর্সের পর থেকেই মোহের বাবা মোহদের কোনো খোঁজ খবর নেয়নি কখনো। মোহের মায়ের কাপড়ের একটি ছোট দোকান আছে। সেই দোকান দিয়ে যা হয় তা দিয়েই চলে তাদের সংসার। ও দোকানটা না থাকলে কোথায় যেত তারা? কিভাবে বাঁচত? একবারও ভাবেনি মোহের বাবা। তাই মোহ আর তার বড় বোন সিদ্ধান্ত নেয় তাদের কাছে তাদের বাবা মৃত। সেই অনুযায়ী তারা সবাইকে বলে তাদের বাবা মৃত। অবশ্য প্রথম দিকে বাধা দেওয়ার চেষ্টা করেন মোহের মা, কিন্তু পরে আর পেরে ওঠে না। দু মেয়ের জিদের সাথে কোনোই বা এই জিদটা থাকবে না তাদের মাঝে। আর কেনই বা পরিচয় দিবে সে বাবার, যে নিজের স্বার্থের জন্য নিজের পরিবারকে ছেড়ে যাওয়ার আগে একবারও তাদের কথা ভাবেনি। মোহের বড় বোনের নাম মোহনা। তার বিয়ে হয় 2 বছর আগে। এখন সে 4 মাসের অন্তঃসত্ত্বা। বেশ ভালোই আছে শ্বশুর বাড়িতে। পরের দিন সকালে উঠেই মায়ের বিভিন্ন কাজে সাহায্য করতে শুরু করে মোহ। মা মেয়ে মিলে প্রায় সব কাজই শেষ করে ফেলেছে। এর মধ্যেই মোহের মামা আর মামি, সাথে মামাতো বোন রিদিও চলে এসেছে। বিকেল 4টে হতে চলল হয়তো। যে কোনো সময় ছেলেপক্ষ চলে আসবে। মোহ ও প্রায় রেডি হয়ে গিয়েছে। আজ সে নীল শাড়ি, চোখে কাজল আর ঠোঁটে লাল লিপস্টিক পরে সেজেছে। মোহের রেডি হওয়া শেষ হতেই কলিং বেল বেজে উঠল। এসে গিয়েছে তারা। মোহের মামা মামি
আর মা তাদের স্বাগতম জানিয়ে বসতে দিলেন। ছেলেপক্ষ আসার বেশ কিছু সময় পর মোহকে ডাকা হয়। মাথায় কাপড় দিয়ে হৃদির সাথে মোহ উপস্থিত হয় হলরুমে। বেশ ভয় কাজ করছে মোহের মনে, যদি কোনো ভুল হয়ে যায় তার দ্বারা। মোহ হলরুমে উপস্থিত হয়ে একে একে সবাইকে সালাম করে। ছেলেপক্ষ বলতে পাত্র, পাত্রের মা এবং পাত্রের বাবা এসেছেন। ছেলের মা বেশ আন্তরিকভাবেই মোহকে তার পাশে বসিয়ে নানাবিধ প্রশ্ন করেন, কিন্তু এর মাঝে একবারও মোহ চোখ তুলে কারো দিকে তাকায়নি। শুধু এক দুবার ছেলের মায়ের দিকে তাকিয়েছে কথা বলার সময়। হঠাৎ ছেলের মা বলেন, আমার মনে হয় পাত্রপাত্রীকে আলাদা কথা বলার সুযোগ দেওয়া উচিত। জি অবশ্যই। মোহ, তুই রিদানকে নিয়ে না হয় তোর রুমে বসে কথা বল। জি মা। মোহের বারান্দায় দাঁড়িয়ে আছে দুজন। মোহ নিচের দিকে তাকিয়ে বলে ওঠে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর বেশ কিছু সময় দুজনই চুপ করে থাকে। নীরবতা কাটিয়ে রিদান বলে ওঠে, বাইরে মার প্রশ্ন করায় বেশ কিছু জেনেছি আপনার সম্পর্কে। আপনি আমার সম্পর্কে কিছু জানেন? জি না। জানতে চান না? হুম। কেন? মা জানলেই চলবে। আচ্ছা, তো আপনি মায়ের খুব বাধ্য মেয়ে? এতক্ষণে মোহ একটু তাকাই রিদানের দিকে। রিদানকে দেখে অবাক হয় মোহ। ছেলেদের চেহারায়ও কি এতটা মায়া থাকা সম্ভব? একটু দেখেই আবার চোখ নামিয়ে নেয় মোহ। নিচের দিকে তাকিয়ে উত্তর দেয়, অনেকটা তাই। যদি কিছু না মনে করেন তবে কি একটা ব্যক্তিগত প্রশ্ন করতে পারি? জি। আপনার মনে কি কারো বসবাস ছিল বা আছে এখনো? আছে কিনা জানি না, তবে ছিল। ও, এর থেকে বেশি জানতে পারি কি? জি, তখন সবে এসএসসি পরীক্ষা দিয়ে লম্বা ছুটি কাটাতে চাই দেশে। দেশের বাড়িতে থাকে আমার নানা, নানু আর মামারা। মামার 2 সন্তান। ওরা দুজনই আমার বড়, কিন্তু আমরা বন্ধুদের মতো থাকি, তাই ওদের নাম ধরেই ডাকি। সেবার যখন বেড়াতে যাই, তখন দিহান ভাইয়ার এক বন্ধু কিছুদিনের জন্য ওখানে বেড়াতে আসে। তার নাম ছিল আয়রান। দেশের বাড়ি গেলে কখনোই ঘরে থাকা হয়ে ওঠে না আমার। আমি, রিদি, দিহান 3 জন সারাদিন ঘোরাঘুরি করে কাটাই, আর রাতে গভীর রাত পর্যন্ত আড্ডা চলে আমাদের। সেবার আমাদের 3 জনের সাথে আরও একজন যোগ হয়, সে হলো আয়রান। পুরো 1.5 মাস দিন রাত ও আমাদের সাথেই কাটাতো। এই 1.5 মাসে ওর সাথে আমার ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারপর কিছুদিনের মাঝেই ও আমাকে প্রপোজ করে। যেহেতু ওর জন্য আমার মাঝে এক মুগ্ধতা কাজ করতো, তাই আমিও রাজি হয়ে যাই। ওর আর আমার সম্পর্কের কথা শুধু রীতি আর দিহান জানতো। ওর সাথে আমার সম্পর্কটা বেশ ভালোই চলছিল। ও সবসময় আমাকে খুশি রাখার চেষ্টা করত, খুব খেয়াল রাখতো আমার। ধীরে ধীরে ওর প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়ি আমি। আমাদের সম্পর্কের যখন 1 মাস, তখন ও লন্ডনে পড়তে যাওয়ার সুযোগ পায়। অনেক খুশি হয়ে ব্যাপারটা জানায় আমায়। মুখে খুশি ভাবটা দেখালেও মনে মনে কষ্ট হচ্ছিল, ওর সাথে দূরত্ব অনেক বেড়ে যাবে ভেবে। কিন্তু ওর মাঝে একটু খারাপ লাগা কাজ করছিল না। ও অনেক খুশি ছিল, তাই আমিও কিছু বলিনি। এদিকে আমার কলেজে ভর্তি হওয়ার সময় হয়ে গিয়েছিল, তাই ঢাকায় ফিরতে হয় আমার। তারপর আয়রানও চলে যায় লন্ডন। ওর ওখানে যাওয়ার পর বেশি কথা হতো না আমাদের। আমি ভাবতাম নতুন জায়গার সাথে খাপ খাওয়ানোর সাথে পড়াশোনার চাপে আমার সময় দিতে পারে না, তাই খারাপ লাগলেও কখনো অভিযোগ করিনি। এটুকু বলে থামে মোহ। এতক্ষণ আকাশের দিকে তাকিয়ে কথাগুলো বলছিল। এখন আকাশ হতে চোখ সরিয়ে তাকায় রিদানের দিকে। ছেলেটা বেশ কৌতূহল নিয়ে তাকিয়ে আছে ওর দিকে। মোহ আবারও আকাশের দিকে তাকিয়ে বলতে শুরু করে, প্রায় 1 বছর এভাবেই চলে। তারপর একদিন কল দিয়ে বেশ মন খারাপ করে বলে ওর নাকি ওখানে কোনো এক মেয়েকে বিয়ে করতে হবে। ওই মেয়েকে বিয়ে করলে ও ওখানে সেটেল হতে পারবে, না হয় বাংলাদেশে ব্যাক করতে হবে। পরে আর যাওয়ার সুযোগ পাবে কিনা তা অনিশ্চিত। তাই ও ওই মেয়েকে বিয়ে করতে চায়, আর আমাদের সম্পর্কটা ওখানেই শেষ করতে চায়। উত্তরে শুধু আচ্ছা বলেই ফোন কেটে দিয়েছিলাম, কারণ আমি চাইনি ও আমার কান্নার আওয়াজ শুনুক। সেদিন বুঝে গিয়েছিলাম ও আমাকে কখনোই ভালোবাসেনি। ও ওর স্বার্থের জন্য খুব সহজে আমি ছেড়ে দিল। যদি ভালোবাসতো তাহলে নিশ্চয়ই এমনটা করতে পারতো না। সেদিন বুঝে গিয়েছিলাম
এই স্বার্থের শহরে ভালোবাসাটা বড্ড বেমানান। এটুকু বলে থামে মোহ। নিচের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। তারপর মোহ তাকায় রিদানের দিকে। রিদানের চোখে মুগ্ধতা দেখতে পায় মোহ। আবারও চোখ নিচের দিকে নামিয়ে নেয় সে। বেশ কিছু সময় নীরবতার পর রিদান বলে ওঠে, বেশ আন্ডারস্ট্যান্ডিং আর স্ট্রং মাইন্ডের মেয়ে আপনি। হয়তো। আমার অতীত সম্পর্কে জানতে চাবেন না? না, অতীতটা না হয় অতীতই থাক। আলতো হাসল রিদান। এ এক মুগ্ধতার হাসি। তারপর বলে উঠল, আপনি তো বেশ বুদ্ধিমতীও বটে। হয়তো। রিদান কিছু বলতে চাইছিল, কিন্তু তা আর হয়ে উঠল না হৃদির অকাঙ্ক্ষিত উপস্থিতিতে। তোমাদের কি আরো সময় লাগবে? আসলে নিচে সবাই অপেক্ষা করছে। মোহনাকে উদ্দেশ্য করে বলে। হৃদির প্রশ্ন শুনে মোহ রিদানের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাই। জি চলেন, তবে যাওয়া যাক। আপনার কি কিছু জানার আছে? জি না। আচ্ছা। অতপর তিনজনই হলো রুমে উপস্থিত হলো। বাসর ঘরে বসে আছে মোহ। সেদিন দেখতে এসে যাওয়ার পর পাত্রপক্ষের সবাই পছন্দ করে মোহকে। তারপর পাত্রপক্ষের ইচ্ছেতেই বেশ তাড়াহুড়ো করেই 17 দিনের মাঝে বিয়েটা হয়ে যায়। 30 মিনিট পার হতেই বাসর ঘরে প্রবেশ করে রিদান। রিদান দরজা লাগিয়ে মোহের কাছে আসতেই মোহ রিদানের পায়ে হাত দিয়ে সালাম করে উঠে দাঁড়ায়। মোহ উঠে দাঁড়াতেই রিদান মোহের কপালে চুমু খায়। রিদানের এমন কাজে লজ্জায় লাল হয়ে নিচের দিকে তাকিয়ে থাকে মোহ। মোহের লজ্জা পাওয়া দেখে আলতো হাসে রিদান। তারপর বলে ওঠে, আপনি কি মন থেকে আমার স্বামী হিসেবে গ্রহণ করতে পেরেছেন? জি। তবে আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? অবশ্যই। আচ্ছা, বসো এখানে। অতপর মোহ বিছানায় যেয়ে বসে। মোহের পাশে বসে রিদান এক এক করে মোহের গহনাগুলো খুলতে থাকে। রিদানের হাতের স্পর্শে কেঁপে কেঁপে উঠছে মোহ। মোহের কানের দুলটি খুলে কানের পেছনে চুমু খেল রিদান। সাথে সাথে বিছানার চাদর খামচে ধরল মোহ। সব গহনাগুলো খোলা শেষে রিদান উঠে তেল নিয়ে এসে আবার বসলো মোহের ঠিক পেছনে। পার্লার থেকে সাজার ফলে মোহের চুলে জট বেঁধে আছে। রিদান বেশ যত্নের সাথে প্রায় 30 মিনিট ধরে মোহের চুলের জট খুলতে ব্যস্ত। অবশেষে সে সফল হলো। চুলের জট ছাড়িয়ে মোহের চুলে নাক ডুবিয়ে দিল রিদান। বেশ কিছু সময় মোহের চুলের ঘ্রাণ নেওয়ার পর মোহকে ছেড়ে রিদান মোহকে উদ্দেশ্য করে বলল, ওয়াশরুম থেকে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসতে। মোহ সম্মতি জানিয়ে ড্রেস নিয়ে চলে গেল ওয়াশরুমে। এদিকে রিদানও ড্রেস চেঞ্জ করে নিল। তারপর মোহের গহনাগুলো জায়গা মতো রেখে দিল। বেশ কিছুক্ষণ সময় পর মোহ ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে রিদান বিছানায় শুয়ে আছে। মোহ ডাকলো রিদানকে। শুনছেন? হুম। ফ্রেশ হয়ে নেবেন না? হ্যাঁ, এই তো যাচ্ছি। আকাশে আজ মস্ত বড় চাঁদ উঠেছে। জানালার ধারে দাঁড়িয়ে অপলক তাকিয়ে আছে মোহ চাঁদটার দিকে। পূর্ণিমার চাঁদের সৌন্দর্য পৃথিবীর প্রত্যেকটি মানুষকেই মুগ্ধ করার ক্ষমতা রাখে। সৃষ্টিকর্তার এক অপরূপ সৃষ্টি। ওয়াশরুম দিয়ে বের হয়ে রিদান দেখে মোহ জানালার ধারে দাঁড়িয়ে এক মনে তাকিয়ে আছে চাঁদের দিকে। মোহ হালকা বেগুনি কালারের সুতি শাড়ি পরেছে। কোমর পর্যন্ত লম্বা চুলগুলো মৃদু বাতাসে উড়ছে। পেছন থেকে মোহকে দেখতে কোনো রূপবতীর থেকে একটুও কম লাগছে না। রিদান ধীরে ধীরে এগিয়ে যায় মোহের কাছে। পেছন থেকে মোহের পেটে হাত দিয়ে জড়িয়ে নেয় মোহকে নিজের সাথে। রিদান মোহের কানের কাছে মুখ নিয়ে বলে ওঠে, কি দেখছো ওভাবে? আকাশেরও চাঁদ। আমার কাছে তো তোমাকে চাঁদের থেকে বেশি সুন্দর লাগছে। মোহের চুলে নাক গুজে বলে ওঠে রিদান। ছাদে যাবে? আলতো হেসে বলে রিদান, কিন্তু তার আগে যে একটা কাজ আছে। নফল নামাজ? জি। আমি অজু করেই বেরিয়েছিলাম। আপনি কি করছেন?
হ্যাঁ, চলো তাহলে নামাজ পড়ে নিই। জি। অতঃপর তারা দুজনে নামাজ কায়েম করে নিল। নামাজ শেষে মোহ বলে উঠল, বাসরাতে প্রত্যেক স্বামী তার স্ত্রীর মাথায় হাত দিয়ে একটি দোয়া পড়তে হয়। নিচের দিকে তাকিয়েই বলে মোহ। হুম। আলতো হেসে বলে রিদান। কথাটি বলেই রিদান এগিয়ে যায় মোহের কাছে। মোহের মাথায় হাত দিয়ে দোয়াটি পড়ে রিদান। ছাদে একটি বড় দোলনা আছে। রিদান যেই বসে পড়ে দোলনাটাই। মোহ বসতে যেতেই রিদান বলে ওঠে, এখানে বসো। নিজের কোলের দিকে ইশারা করে। রিদানের কথাই বেশ লজ্জা পায় মোহ, তাই চুপটি করে দাঁড়িয়ে থাকে, মাথা নিচু করে। মোহের এভাবে দাঁড়িয়ে থাকা দেখে রিদান নিজেই এক হ্যাঁচকা টানে মোহকে নিজের কোলে বসিয়ে নেয়। মোহ রিদান দুজনেই একে অপরের সাথে লেপ্টে জ্যোৎস্না বিলাসে ব্যস্ত। সকালের মিষ্টি রোদে চোখের ওপর এসে পড়ায় ঘুম ভেঙে যায় মোহের। চোখ মেলে দেখে রিদান এখনো ওর গলায় মুখ গুজে ঘুমিয়ে আছে। রিদানের গরম নিঃশ্বাসে মোহের গলায় এসে পড়ছে। এটি মোহের মাঝে মাঝে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি করছে। মোহ আর দেরি না করে আস্তে আস্তে রিদানকে বালিশে শুইয়ে দিয়ে নিজে একটি শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। বেশ কিছু সময় পরে গোসল সেরে বের হয়ে আসে মোহ। রিদান তখনও ঘুমাচ্ছে। মোহ আয়নার সামনে যেয়ে হালকা সেজে বেরিয়ে যায় রুম হতে। এখন সবে সকাল 8টা বাজে। মোহ এর শ্বশুর শাশুড়ির ডায়াবেটিস থাকায় তারা বাইরে হাঁটতে গিয়েছেন। তাদের ফিরে আসার সময় হয়ে এসেছে। কাজের মেয়ের থেকে এমনটা শুনেই মোহ লেবুর জুস বানাতে শুরু করলো। চিনির জায়গায় ব্যবহার করলো মধু। এটি শরীরের জন্য উপকারী। জুসটা বানানো শেষ হতেই ফিরে এলো তারা। মোহ মাথায় কাপড় দিয়ে 2 গ্লাস জুস নিয়ে উপস্থিত হলো তাদের সামনে। তাদের সালাম করে জুসটি পান করতে বলল। 2টি গ্লাস এক এক করে তাদের হাতে দিয়ে দিল মোহ। মোহের কাজে বেশ খুশি হলেন শ্বশুর শাশুড়ি। জুসটা শেষ করে মোহের শাশুড়ি বলে উঠলেন, মা, রিদান কি উঠেছে? জি না মা। ওর তো ওঠার সময় হয়ে গিয়েছে। ছেলেটার আবার সকালে উঠে কফি খাওয়ার অভ্যাস। তুমি করে দিতে পারবে? প্লিজ মা, আপনি যেমন ওনার মা ঠিক তেমন আমারও মা। আর মারা হুকুম দেবে, এটাই তাদের শোভা পায়। লক্ষ্মী মেয়ে একটা। মোহের কপালে চুমু দিয়ে বলেন, তমা বেগম। আর আমি তো তোর কিছু হই না। রিদানের বাবা রিয়াদ সাহেব মোহকে উদ্দেশ্য করে বলে ওঠেন, আপনি তো আমার একটা মাত্র বাবা। আমি তো বাবা কি জিনিস জানিও না। যখন বয়স মাত্র 7 তখনই বাবাকে হারাই। আমি কি আপনার মেয়ে হতে পারি বাবা? তুই তো আমার মেয়ে, বোকা মা আমার। বলেই মোহের কপালে চুমু খান রিয়াদ সাহেব। এ দেখে মোহের শাশুড়িও এগিয়ে এসে ওদের দিকে মোহকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেন তিনি। আচ্ছা মা, তাহলে আমি যে ওনার কফিটা বানিয়ে দিই, আপনাদের জন্য কি রাঁধবো? আসলে আমি তো জানি না আপনারা সকালে কি খান। সে চিন্তা তোমার করতে হবে না। এখন যাও, তোমার উনিটাকে ফ্রেশ করিয়ে নিচে নিয়ে আসো, কেমন? জি মা। শাশুড়ির কথায় লজ্জায় লাল হয়ে যায় মোহ। তাও উত্তরটা দিয়ে এক প্রকার দৌড়ে চলে আসে রান্নাঘরে। কফি হাতে রুমে এসে মোহ দেখে রিদান এখনো ঘুমাচ্ছে। 2-1 বার ডাক দেয় মোহ, কিন্তু রিদানের ওঠার নামই নেই। তারপর মোহ এর মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে। মোহ কফিটা রিদানের হাতের কাছে নিয়ে রাখে। তারপর রিদানের একটু আঙ্গুল নিয়ে গরম কফিতে ডুবিয়ে দেয়। এতে এক প্রকার চিৎকার করে লাফিয়ে ওঠে রিদান। নিজের হাতের আঙুল মুখে নিয়ে বোঝার চেষ্টা করে হলোটা কি তার সাথে। আর এদিকে রিদানের কাজে হাসতে থাকে মোহ। হাসি থামিয়ে কফির মগটা বিছানার পাশেই টেবিলের ওপর রাখে। তারপর বলে, অনেক বেলা হয়েছে, আর কত ঘুমোবেন? চলুন ফ্রেশ হয়ে কফিটা খেয়ে নিন, না হয় ঠান্ডা হয়ে যাবে। আর আম্মু বলেছে আপনাকে নিয়ে নিচে যেতে। তোমাকে আমি পরে দেখে নেব, ওয়েট। বিড়বিড় করে বলল রিদান। যা মোহ এর কান অবধি পৌঁছালো না। রিদান বিড়বিড় করতে করতে ওয়াশরুমে ঢুকে গেল।
এদিকে মোহ তার করা কাজটি মনে করে হেসেই চলছে। হাসি থামিয়ে মোহ আয়নার সামনে যে চুল আঁচড়াতে ব্যস্ত হয়ে পড়ে। বেশ কিছু সময় পর রিদান ওয়াশরুম থেকে বের হয়ে দেখে মোহ আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে। হঠাৎ মোহ তার কোমরে কারো স্পর্শ অনুভব করে। চমকে আয়নার দিকে তাকাতেই দেখে রিদান তাকে পেছন থেকে জড়িয়ে ধরেছে। রিদানের এমন স্পর্শে মোহ শিহরিত হয়ে খামচে ধরে নিজেকে। হঠাৎ রিদান মোহের বাঁধা চুলটা খুলে দেয়। চুলে মুখ ডুবিয়ে মোহকে শক্ত করে চেপে ধরে নিজের সাথে। মোহের নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে আসছে। মোহ কাঁপা কাঁপা গলায় বলে, মা ডেকেছেন? নিচে যেতে হবে। হুম। চুলে মুখ ডুবিয়েই বলে রিদান, অনেক দেরি হয়ে যাচ্ছে, হুম। প্লিজ। উফ, চলো। অবশেষে রিদান ছাড়ল মোহকে। দুপুরে রান্নার কাজে সাহায্য করছে মোহ তার শাশুড়িকে। শাশুড়ি বেশ কয়েকবার বারণ করার পরও মোহ শোনেননি। সে তার মাকে সাহায্য করবেই। যেহেতু মোহ রান্না করতে পারে না, তাই টুকিটাকি সাহায্য করছে শাশুড়িকে। সাথে রান্নাটাও শিখেছে সে। দুপুরের রান্না শেষে রুমে এসেই মোহ ঢুকে যায় ওয়াশরুমে গোসলের জন্য। আর রিদান সেই সকাল থেকে ল্যাপটপে অফিসের কাজ করে যাচ্ছে। নতুন বিয়ে হওয়ার 4-5 দিন অফিসে যাবে না সে। কাল তাদের বউ ভাতের অনুষ্ঠান সেরে আবার পরশু যাবে মোহের বাসায়। ওখানে 2 দিন থেকে এসেই অফিসে যাওয়া স্টার্ট করবে। এদিকে মোহ গোসল শেষ করে বেরিয়ে বারান্দায় চলে গেল। চুল মুছতে মুছতে রুমে এসে রিদানকে বলে, শুনছেন? হুম। খেতে চলুন, অনেক বেলা হয়েছে। হুম। বলেই তাকায় মোহের দিকে। রিদানের চোখ যেন আটকে গিয়েছে মোহতে। মোহ কলাপাতা কালারের একটি সুতি শাড়ি পরেছে, যা খুব মানিয়েছে মোহকে। মোহকে ভেজা চুল হতে টুপ টুপ করে পানি পড়ছে, আর দেখতে খুব সিগ্ন লাগছে। রিদান ল্যাপটপ রেখে উঠে আসে মোহের কাছে। মোহের কোমর জড়িয়ে নিজের একদম কাছে এনে মোহর কপালে একটা গভীর চুমু দেয়। তারপর মোহের কোমর ছেড়ে হাত ধরে নিয়ে যায় খাবার টেবিলে। অতঃপর সবাই মিলে দুপুরের খাবারটা সেরে নেয়। রিদান, যার পুরো নাম রিদান আহসান, বাবা রিয়াদ আহসানের একমাত্র ছেলে, তাই কখনোই আদরের অভাব হয়নি তার। রিয়াদ আহসানে শহরের বড় মাপের বিজনেসম্যানদের তালিকায় একজন। রিদান মাস্টার্স পাশ করে যোগ দেয় বাবার বিজনেসে। 2 বছর হলো। রিদান ছোটবেলা থেকেই পড়াশোনায় বেশ মনোযোগী। জীবনে কখনো কোনো মেয়েতে আসক্ত হয়নি সে। বেশ শান্ত হলেও তার রাগ ভয়ঙ্কর, কিন্তু খুব বুঝবান ছেলে সে। প্রত্যেকটি কাজ বেশ বুদ্ধিমত্তার সাথেই করে। নিজের দায়িত্বের ব্যাপারে সর্বদা সচেতন থাকে। রিদান ল্যাপটপে নিজের কাজ করছিল। কাজের মধ্যেই হঠাৎ চোখ যায় মোহের দিকে। মোহ আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে। তাকে দেখতে বেশ আবেদনময়ী লাগছে। রিদান ল্যাপটপ রেখে এগিয়ে যায় মোহর দিকে। রিদানের এভাবে এগিয়ে আসার কারণ বুঝতে না পারায় মোহ আয়নায় এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগে রিদানকে। রিদান পেছন থেকে যে আলতো করে জড়িয়ে ধরে মোহকে। মোহের ঘাড়ে মুখ গুজে মোহের পেটে তার হাত জোড়া রাখে। এতে মোহ পুরো শরীরে যেন বিদ্যুৎ বয়ে যায়। অতি উত্তেজনাবশত মোহ ঘুরে রিদানকে জড়িয়ে ধরে। রিদান মোহকে নিজের থেকে একটু সরিয়ে মোহের গলায় চুমু বসিয়ে দেয়। এতে ধীরে ধীরে মোহের নিঃশ্বাস ভারী হতে থাকে। রিদান যেন আবার উন্মাদ হয়ে যাচ্ছে। রিদান মোহের কপালে, 2 চোখে, গালে থুতনিতে চুমুতে ভরিয়ে দিচ্ছে। অবশেষে রিদান মোহের ঠোঁট জোড়া নিজের আয়ত্ত নিয়ে নেয়। বেশ কিছু সময় পর মোহকে ছাড়ে রিদান। মোহ থেকে দূরে সরে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে সে। তারপর ওয়াশরুমে ঢুকে পর রিদানের এমন কাজে বেশ অবাক হয় মোহ।
মোহ ভাবছিল আজ হয়তো রিদান ওকে একদমই নিজের করে নেবে, কিন্তু রিদান এমনটা করলো না। মোহ রিদানের এমন কাজের কোনো কারণ খুঁজে পাচ্ছে না। রিদান শুয়ে আছে বিছানায়। ওয়াশরুমে কাজ সেরে মোহ বেডে এসে বসলো মাত্র। নিজের বালিশ ঠিক করে যেই শুতে যাবে তখনই রিদান হ্যাঁচকা টানে মোহকে নিজের বুকে নিয়ে আসে। মোহকে দুহাতে জড়িয়ে ধরে বলে ওঠে, এটাই তোমার বালিশ? এইভাবে ঘুম আসবে না। আসবে, আজ থেকে এইভাবেই ঘুমাবা। মনে মনে বেশ খুশি হয় মোহ, তাই কিছু না বলেই ঘুমানোর চেষ্টা করে। বেশ কিছু সময় পর দুজনেই ঘুমিয়ে পড়ে। আজ বৌভাত। সেই বিকেল হতে সন্ধ্যা হলো। পার্লারের মেয়েগুলো সাজিয়ে চলছে মোহকে। মোহের এভাবে বসে থাকতে খুব বিরক্তি লাগছে। তাও কিছু করার নেই, কারণ তার শাশুড়ি চান তার পুত্রবধূকে যেন পরের থেকে এক বিন্দু কম না লাগে। সব মেহমানদের মাঝে মোহের অপেক্ষায় প্রহর গুনছে রিদান। হঠাৎ চোখ যায় সিঁড়ির দিকে। মোহ আর তার শাশুড়ি নিচে আসছে। মোহের দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না। খুব সুন্দর লাগছে তাকে। মোহকে রিদানের পাশে বসানো হলো। মোহ নিচের দিকে তাকিয়ে বসে আছে। ফুল হাতা ব্লাউজের শাড়ি এবং মাথায় হিজাব পরেছে মোহ। মুখ ব্যতীত অন্য আর কিছুই দেখা যাচ্ছে না তার। হঠাৎ মোহের বোন এসে জড়িয়ে ধরে মোহকে। মোহ এতদিন পর নিজের বোনকে দেখে আনন্দ ধরে রাখতে পারে না। সে নিজেও জড়িয়ে ধরে তার বোনকে। একে একে মা, মামা, মামি, রিদি, দিহান সবার সাথে কুশল বিনিময় হয় মোহের। এভাবে সবার মাঝে বেশ ভালোভাবেই সম্পূর্ণ হয় রিদান মোহের বৌভাত অনুষ্ঠান। মেহমান বিদায়ের পর মোহ, রিদানও মোহের পরিবারের সাথে রওনা হয় মোহের মায়ের বাড়ির উদ্দেশ্যে। রাতে ক্লান্ত থাকায় পৌঁছেই ঘুমিয়ে পড়ে সবাই। সকালে রিদানের ঘুম ভাঙতেই পাশে তাকিয়ে দেখে মোহ নেই। পুরো রুমে চোখ বুলিয়েও মোহকে দেখতে পায় না রিদান। এতে বেশ বিরক্ত হয় সে। বিয়ের পর একবারও ঘুমন্ত মোহকে দেখেনি। মেয়েটা এত জলদি কেন ওঠে সকালে? ভাবতেই মেজাজটা খারাপ হয় তার। তারপর উঠে চলে যায় ওয়াশরুমে ফ্রেশ হতে। একেবারে শাওয়ার নিয়ে বের হয়েই সে ওয়াশরুম হতে বের হয়েই দেখে মোহ কফি হাতে দাঁড়িয়ে আছে তার অপেক্ষায়। মোহকে দেখে বাঁকা হেসে এগিয়ে যায় রিদান। মোহের দিকে মোহের কোমর জড়িয়ে একদম নিজের সাথে জড়িয়ে নেয় মোহকে। কি করছেন? ছাড়ুন। আই ওয়ান্ট মাই মর্নিং কিস, ডু ইট ফাস্ট। রিদানের কথায় চোখ বড় বড় করে অবাক দৃষ্টিতে তাকায় মোহ রিদানের দিকে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? উত্তরে কিছু বলে না মোহ, বরং নিচের দিকে তাকিয়ে থাকে। তোমাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে? আমারও সমস্যা হচ্ছে না। কিস না করলে আজ আর ছাড়া পাচ্ছ না তুমি। বলেই আবার বাঁকা হাসে রিদান। রিদানের কথায় মোহের বুঝতে আর বাকি থাকে না যে আজ তার রক্ষা নেই। মোহ চুপ করে রিদানের ঠোঁটে একটা চুমু দিয়ে দেয়। মোহ এর কাজে রিদান মোহকে ছেড়ে জোরে হেসে দেয়। মোহ লজ্জায় নিচের দিকে তাকিয়ে থাকে। রিদান নিজের হাসি থামাতেই মোহ বলে, নিচে সবাই অপেক্ষা করছে, আপনি গেলে সবাই একসাথে খাবার শুরু করবে। আচ্ছা চলো। নিচে সবাই খাবার টেবিলে বসে। রিদান মোহের অপেক্ষায় প্রহর গুনছে। রিদি, দিহান, মোহনা, আরুষ, মোহনার হাজবেন্ড, মোহের মামা, মামি থাকবে কিছুদিন। রিদির পাশেই বসে মোহ আর মোহের পাশে বসে রিদান। মোহ বসতেই রিদি মোহকে খোঁচা দিয়ে ফিসফিস করে বলে ওঠে, কিরে, ভাইয়াকে আনতে গিয়ে তো নিজে হারিয়ে গিয়েছিলি। ভাইয়া বুঝি খুব রোমান্টিক? বলেই চোখ মেরে হাসতে থাকে রিদি। মোহ চোখ বড় বড় করে তাকিয়ে থাকে রিদির দিকে, যেন চোখ দিয়েই গিলে খেয়ে ফেলবে। এভাবে হাজার গল্প।
মজার মাঝে শেষ হয় তাদের খাওয়ার পর্ব। রুমে সোফায় বসে রিদান ল্যাপটপে কাজ করছিল। বেশ কিছু সময় বন্ধুদের সাথে গল্প করে রুমে আসে মোহ। মোহকে রুমে আসতে দেখে রিদান মোহকে নিজের পাশে বসতে বলে। মোহ রিদানের পাশে বসতেই রিদান